প্রফেসর ইউনুস নিয়ে আসি। আমরা অনেক সিরিয়াস কথা বলবো না, আমরা একটু হালকা মেজাজে বলি, কারণ অনেকক্ষণ ধরে বসে আছেন। ওনার বাড়ি হলো চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার 14 নম্বর শিকারপুর ইউনিয়নের শিকারপুর গ্রাম। আমি রিপিট করি, জেলা চট্টগ্রাম, উপজেলা হাটহাজারী বা থানা হাটহাজারী, 14 নম্বর শিকারপুর ইউনিয়ন এবং গ্রামের নামও শিকারপুর। আর আমার বাড়ি হলো জেলা চট্টগ্রাম, উপজেলা ও থানা হাটহাজারী, 15 নম্বর বুড়িশ্বর ইউনিয়ন, গ্রামের নাম বুড়িশ্বর। ঘটনাক্রমে 15 নম্বর বুড়িশ্বর ইউনিয়নের সীমানায় আমাদের বাড়ি, আর 14 নম্বর শিকারপুর ইউনিয়নের সীমানায় ওনাদের বাড়ি। তো ফলে আমরা দুই জায়গা, দুই ইউনিয়নের বা দুই গ্রামের হলেও সীমানার কারণে আমরা খুব নিকটবর্তী প্রতিবেশী। উনি আমার থেকে প্রায় 11 বছর বড়, জ্ঞানে গরিমায় পরিচিতি সব কিছুতে বড়, অথবা আমাদের সকলের পক্ষ থেকে উনি শ্রদ্ধাভাজন ব্যক্তি, নোবেল প্রাইজ পাওয়ার বহু আগে থেকে। উনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। ওনার দাদার নাম ছিল নজুমিয়া সওদাগর। সওদাগর শব্দটি চট্টগ্রামে অত্যন্ত সম্ভ্রান্ত তার আভিজাত্যের পরিচয় দেয়। যেমন চট্টগ্রামে 1937 সাবান নামে একটা সাবান আছে, গোল কাপড় ধোয়ার সাবান, নূর আলী সওদাগর অ্যান্ড সন্স। ওনার নূর আলী সওদাগর সাহেবের ছেলেরা গত, নাতিরাও এখন বার্ধক্যের প্রান্তে, ওনার পৌত্রগণ, নাতির ছেলে মেয়েরা এখন দেখে এই ব্যবসাটা, কিন্তু নাম রয়ে গেছে নূর আলী সওদাগর অ্যান্ড সন্স। এখন মানুষের সওদাগর বলতে বোঝে যে হয়তো চুটকা ফাটকা বিজনেস করে, তখনকার আমলে এটা ছিল বড় ব্যবসা, যারা করতেন তাদের পরিচয়। আর ওনার দাদার নাম নজুমিয়া সওদাগর। যেমন আমি বললাম, ওনার দাদার নামে একটা হাট আছে, নজুমিয়া হাট। আজকের পত্রিকাগুলোর অনেক জায়গাতেই সংবাদটা আছে যে হাটহাজারী থানার পুলিশ গিয়েছে প্রফেসর ইউনুসের বাড়িতে তল্লাশি করতে, তথ্য সংগ্রহ করতে। নজুমিয়া হাট এলাকাটা লেখাখানে এটা বিরাট ব্যবসা কেন্দ্র, একটা ছোটোখাটো একটা দুবাই। অর্থাৎ এত বেশি মানুষ বিদেশে থাকে এবং ওখান থেকে এনে মালপত্র বিক্রি করে, মালপত্র কেনাকাটা হয়, যে এটাকে একটা ছোটো দুবাই বললে কোনো বেশি বলা হবে না। সেই হাটটা ওনার দাদার নামে, কারণ ওনার দাদা এটা প্রতিষ্ঠিত করেছিলেন। এবং যারা হাট প্রতিষ্ঠিত করে তারা কিন্তু সেখান থেকে টোল কালেকশনের জন্য করে না, মানুষের খেদমতের জন্য করে। তার মানে মানুষের খেদমত করাটা তার রক্তের মধ্যে আছে। এটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই গল্পটা বললাম। তো চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই যাওয়ার জন্য যে মহাসড়ক আছে, জাতীয় সড়ক, সেটা দিয়ে গেলে নজুমিয়া হাট নামক যে বিখ্যাত ব্যবসা কেন্দ্র পড়বে, সেখানেই তার বাড়ি। আর ওখান থেকে আনুমানিক 1 কিলোমিটার গেলে, গাড়ির ডিস্টেন্সে 1 কিলোমিটার, আর বাতাসের ডিস্টেন্সে 500 to 700 মিটার গেলে আমার বাড়ি। উনি আমাকে প্রথম চিনেছেন 1998-এ। 1998 সালে চট্টগ্রাম সমিতির মেজবান হচ্ছিল রমনা রেসকোর্সের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, সেখানে আমাদের পরিচয় হয়। তিনি এরকম বলেছিলেন, এটা আপনাদেরকে আনন্দের মধ্যে রাখার জন্য গল্পগুলো বলা, যে আমাদের গ্রামের একজন ব্যক্তি ফৌজদারহাট ক্যাডেট কলেজে গেছে, এটা আমি জানতাম না। আমি বললাম, স্যার নো প্রবলেম, সেটা তো অনেক পুরনো গল্প, এখন আর জেনে লাভ নেই। বলে, আমার গ্রামের একটা ছেলে পাকিস্তান সেনাবাহিনীতে গেছিল, এটাও আমি জানতাম না। আমি বললাম, স্যার দরকার নাই। বললেন, আমার গ্রামের ছেলেরা মুক্তিযুদ্ধ করেছে, সেই সংবাদটাও আমি পাইনি। আমি বললাম, স্যার কোনো আফসোস নাই। বলে, তিনি আবার বীর প্রতীক খেতাব পেয়েছেন, এই সংবাদটাও আমার কাছে আসে নাই। আমি বললাম, দুঃখ করার কোনো কারণই নেই। তিনি বললেন, সেই সদস্য আবার সেনাবাহিনীতে মেজর জেনারেল হয়েছেন, সেই সংবাদটা আমার পাওয়া উচিত ছিল, কিন্তু পাইনি। তারপরে বললেন, এবং তিনি রিটায়ার করেছেন, এটাও আমি জানতাম না। আমি বললাম, স্যার এখন যেটা আপনার জানতেই হবে যে ওই লোকটা আপনার সামনে দাঁড়ায় আছে, এটা না জানলে কিন্তু 16 আনায় মাটি। আমরা হাসাহাসি করলাম, চাটগিয়া ভাষা বললেন, আর বুড়ির ফোয়া আমি খেয়ে নেন চিনিলাম এতদিন। আমি স্যার আদিয়ে চিনিল, আর কোনোদিন কলজার ভিতর ফেলানো দিবেন, হয়তো একবার বাঁধি রাইলাম গিট্টা দিয়ে রে, মানে হলো কলজার ভিতর ঢুকাইলাম, গিট্টা দিয়ে বেঁধে রাখলাম। উনি নোবেল প্রাইজ পেয়েছেন এখন থেকে 16-17 বছর আগে, কিন্তু উনি বাংলাদেশের জনগণের খেদমত করে যাচ্ছেন এখন থেকে প্রায়
ওদিকে 25 আর এদিকে 23, কত হলো? প্রায় 47-48 বছর পর্যন্ত উনি করছেন। যেই গ্রামে উনি জনসেবার উদ্যোগটা নিয়েছিলেন সেই গ্রামটার নাম জোবরা, বর্গীয় জয়কার জো, ব রয়কার রা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে অবস্থিত তার পাশেই গ্রামটা। সেই জোবরা গ্রামে তিনি দরিদ্র 2-4 জন মহিলার সঙ্গে পরিচিত হয়েছিলেন অর্থনীতি বিভাগের প্রফেসর হিসাবে সরজমিনে কিছু অর্থনৈতিক আইডিয়া নেওয়ার জন্য। সেখানে গিয়ে তাদেরকে যখন বলছিল যে তোমাদের কোনো কি করলে তোমাদের উন্নতি হবে, বলে যে আমাদের কিচ্ছু করতে হবে না, 2টা পয়সা দাও, আমরা কিছু করে খেতে পারবো। বলছে পয়সা তাহলে তুমি ব্যাংকে যাও না কেন? ব্যাংকে আমরা কোত্থেকে যাবো? ওখানে গেলে জমি চাই, বিল্ডিং চাই, এইটা চাই, ওইটা চাই, বন্ধক চাই, আমরা এগুলো কোত্থেকে দিব? তো ওনার মাথায় আসলো যে এই দরিদ্র জনগোষ্ঠীকে, মানুষগুলোকে বন্ধকবিহীনভাবে কেউ কি 10টা টাকাও লোন দিতে পারে না? তিনি নিজের পকেটের টাকা ভেঙে, ওনার কাছে কিছু ডলার ছিল যেহেতু উনি আমেরিকা থেকে পিএইচডি করে এসেছিলেন, সেগুলো ভাঙাইলেন। ভাঙাইয়া বাংলাদেশি টাকা করে উনি 3টা ভদ্র মহিলাকে, গরিব মহিলাকে ধার দিলেন। বললেন এটার তোমাকে আমি লোন দিলাম, তুমি আমাকে এই টাকাটা ফেরত দিতে হবে, সুদ দিতে হবে না, আমি তোমার থেকে খালি চাই টাকাটা ফেরত দিবা। অর্থাৎ তিনি একটা উদাহরণ সৃষ্টি করলেন যে জামানতবিহীনভাবেও কেউ কাউকে বিশ্বাস করে টাকা দিতে পারে। এই দিয়ে কিন্তু ওনার সেই গ্রামীণ ব্যাংকের আইডিয়াটা শুরু। এবং বাংলাদেশ সরকারের পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় তাকে পৃষ্ঠপোষকতা করেছেন, রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ পৃষ্ঠপোষকতা করেছেন, যাতে করে তার গ্রামীণ ব্যাংক সুন্দরভাবে দাঁড়াতে পারে। এবং সেই আইটার উপরে ভিত্তি করেই কিন্তু আরও অনেক বড় বড় এনজিও, পৃথিবীর সবচেয়ে বড় এনজিও ব্র্যাক, এটা গ্রামীণ ব্যাংকে ফলো করে বড় হয়েছে। ওকে, এখন উনি কি উপকার করলেন অপকার করলেন? উপকার করলেন। পিওরলি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চিতভাবে বলা যায় যে উনি সুদের প্রসার ঘটিয়েছেন, সত্য। কিন্তু এর সঙ্গে একটা সেমিকোলন দিতে হবে, ফুল স্টপ দেওয়া যাবে না। উনি কি একমাত্র ব্যক্তি এটা করেছেন? এ সারা বাংলাদেশ এরা করতেছে এবং উনার থেকে অনেক বাজে পদ্ধতিতে করতেছে। তাহলে উনার উপর কেন আপনার এত আক্রোশ? ওনার উপর আক্রোশ হলো যে উনি অনেকগুলো মানুষকে দরিদ্র সীমার উপরে নিয়ে আসার জন্য সাহায্য করেছেন। এর ফলে গ্রামের মহাজনরা যারা দাদন খাটাইতো, টাকা খাটাইতো, তাদের ব্যবসার মধ্যে হ্যাম্পার হচ্ছে। ব্যাংকগুলো যারা জায়গা জমি বন্ধক রেখে মানুষকে লোন দিত এবং লোনটা যেন ফেরত না পায় তারও বন্দোবস্ত করতো, তারপর তাদের সম্পত্তিটা আত্মসাৎ করতো, মেরে দিত, বেচে দিত। যার জন্য মানুষের ভেতরে কিন্তু একটা শত্রুতার ভাব সৃষ্টি হয়েছে। প্রফেসর ইউনূস এই কাজটা করে জনপদে মানুষের মনে শান্তি এনেছেন, সামাজিক শান্তি, যার জন্যে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, অর্থনীতিতে দেওয়া হয় নাই। যে তার অর্থনৈতিক পদক্ষেপগুলো সমাজে শান্তি আনয়নে সহায়তা করেছে, এটা একটা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান রাজনৈতিক সরকার, ফ্যাসিবাদী সরকার, আগ্রাসী সরকার, লুটপাটকারী সরকার ব্যতীত পৃথিবীতে আর কোনো সরকার নাই যারা তার সমালোচনা করে। এবং বাংলাদেশে নিখাদ আওয়ামী লীগার ছাড়া, একনিষ্ঠ আওয়ামী লীগার ছাড়া বাংলাদেশের মানুষের মধ্যে কেউ নেই যার তাকে সমালোচনা করে বা তার শত্রুতা করে। সুৎখোর যে বলতেছেন, আপনি যদি সুদের উপরে বেঁচে আছেন, আপনি মেহেরবানি করে একটা কথা বলেন, একটা অঙ্ক আমরা করি, আপনার 10 টাকা, আমি আপনাকে 10 টাকা দিলাম, 10 টাকার বদলে 1 টাকা সুদ নিলাম, এটা একটা অপরাধ বলতেছেন আপনি? আমি অপরাধটা সংগঠিত করলাম। আরেকটা হলো আপনার পকেটে আছে 10 টাকা, আমি ওই 10 টাকাই নিয়ে নিলাম, এটার নাম লুট করা হইল। তা দুইটা অপরাধ কিনা? বর্তমান রাজনৈতিক সরকার ওই 10 টাকাই মেরে দিচ্ছে আর ওনার বিরুদ্ধে অপরাধ দিচ্ছে যে তুমি 1 টাকা কেন নিচ্ছ। মেহেরবানি করে এইটুকু আমাদেরকে বুঝতে হবে। তাতে আপনাদের গল্পটা সবাই বলতে ভুলে গেছে। এখন থেকে 4-5 বছর আগে একটু স্মরণ শক্তিতে আনেন। প্রধানমন্ত্রী মহোদয়া বিদেশ থেকে আসছিলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওনাকে রিসিভ করার জন্য হাজার হাজার লোক আসছিল। রাস্তাঘাট একেবারে লাইন ধরে মানুষ দাঁড়াইছিল, গ্রামের থেকে ওখান থেকে লোক আসছে। তো সেখানে টেলিভিশনের সাংবাদিক ভাইয়েরা একটা অংশের মধ্যে হঠাৎ করে যায় একজনকে ধরছে, আপনারা কোত্থেকে আসছেন? বলে অমুক জায়গার থেকে। আপনারা কেন আসছেন? বলছে প্রধানমন্ত্রী নোবেল প্রাইজ পাইয়ে আসছে, আমরা তাকে রিসিভ করতে আসছি। এবার চিন্তা করেন দেখি কথাটা মনে আসে কিনা। ইট ইজ অন রেকর্ড, হয়তো আমি প্রিজার্ভ করতে পারি নাই বলে বলতে পারছি না। তার মানে ওই সময় উনি গিয়েছিলেন এবং দেশবাসীকে জানাই গেছেন যে এবার নোবেল নিয়ে আসতেছি।
এখন নোবেল তো নিয়ে আসে নাই, নোবেল যে পাবে নোবেল পার্সনস, আননোবেল পার্সন, ইননোবেল পার্সন তো কোনোদিনও নোবেল প্রাইজ পাবে না। অ্যান্ড ইউ আর অ্যান ইননোবেল পার্সন, আই এম সো সরি। প্রফেসর ইউনূসের সঙ্গে তার ব্যক্তিগত রেষারেষিটা সেই নোবেল প্রাইজ থেকে শুরু। পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়ার জন্য তিনি একটা নোবেল প্রাইজ আশা করেছিলেন, বাট এর জন্য যথেষ্ট তদবির করেছেন বলে আমরা শুনেছি, পত্রপত্রিকার কলমে পড়েছি। এখন সে কেন তিনি পান নাই এটার উত্তরটা আমরা দিতে পারবো না, কেন নোবেল কমিটি তাকে দেয় না এটার উত্তরটা বাংলাদেশি মানুষ দিতে পারবে না। কিন্তু আপনি না পেয়ে থাকলে সেই মনে করছে বাংলাদেশি মানুষকে কেন কষ্ট দিচ্ছেন। উই ইন বাংলাদেশ আর ডিপলি কনসার্নড উইথ দি টর্চার, দি অপারেশন অ্যান্ড মিসহ্যান্ডলিং অফ প্রফেসর ইউনুস। This is judicial harassment, and an excellent example of judicial harassment. A personality of the stature of Professor Yunus, a Nobel laureate, who is the pride of Bangladesh. But people are also jealous of him, and out of jealousy, out of mean-mindedness, out of inferiority complex, people are after his blood. And by people I mean the political powerful ones in Bangladesh now. We just appeal to the world community, not only to the world, not only to the 160 Nobel laureates or intellectuals and big persons, but to the rest of the world also. Come, stand, let us stand together to defend the honor of Professor Yunus, because his honor is related to the honor and dignity of the poor people worldwide. Thank you very much. Allah Hafiz. Assalamu alaikum.